ইংলিশ প্রিমিয়ার লিগে ডাক পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার। ডাক পেয়েছিলেন সৌদি লীগ থেকে। লাল সবুজ জার্সিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছেন, তার নেতৃত্বে এসএ গেমস ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলপতি থেকে তিনি এখন ক্রীড়াঙ্গনের অধিনায়ক। তিনি আমিনুল হক, সাবেক অধিনায়ক, সাবেক গোলরক্ষক, বাংলাদেশের সেরা গোলরক্ষক বলা হয় যাকে। দর্শক, ঈদের বিশেষ স্পোর্টস লাইভে আপনাদেরকে আমন্ত্রণ। আমার সাথে আছেন বাংলাদেশের একসময়ের সেরা গোলরক্ষক এবং বলা হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা গোলরক্ষক আমিনুল হক। আমাদের ঈদ আড্ডায় তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আমিনুল ভাই, ঈদ মোবারক আর কংগ্রাচুলেশনস। আপনি মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ যিনি সরাসরি ক্রীড়াঙ্গনের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন। এর আগে আমাদের আরেকজন সাবেক অধিনায়ক ছিলেন ফুটবলে, তিনি উপমন্ত্রী হয়েছিলেন, বাট প্রতিমন্ত্রী মেবি আপনিই প্রথম। জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন, লাল সবুজের পতাকা বুকে নিয়ে মাঠে নেমেছেন। এখন নতুন দায়িত্বে আপনার গাড়িতে লাল সবুজের পতাকা থাকে। যদি দুইটা পরিচয়কে আলাদা করতে চাই, কোন পরিচয়টা আপনাকে বেশি আনন্দ দেয় এবং অনেক বেশি গর্বিত করে? আমি একজন ফুটবলার হিসেবেই কিন্তু আমি ফুটবলার আমিনুল হয়েছি, এবং সেই ফুটবলার আমিনুল থেকে বাংলাদেশের রাজনীতিতে একজন আমিনুল হিসেবে, একজন ফুটবলার রাজনীতিবিদ আমিনুল হিসেবে কিন্তু পরিচিত আমি। তো সবার আগে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যখন ফুটবল খেলেছি তখন চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদেরকে খেলার মাঠে আনন্দ দেওয়ার জন্য, বাংলাদেশের পক্ষে যাতে ভালো কিছু অর্জন করতে পারি, ভালো কিছু রেজাল্ট উপহার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু দীর্ঘ প্রায় 17 বছর বাংলাদেশের ফুটবলে আমি অনেক বেশি ইনজুরিতে পড়েছি। ইনজুরিতে বারবার পড়া সত্ত্বেও বারবার আল্লাহর রহমতে রিকভারি করে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্ব দানে আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি। এসএ গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছি বাংলাদেশের ফুটবলে, এবং চেষ্টা করেছি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের দর্শকদের জন্য ভালো কিছু করার। এবং সেই দীর্ঘ পথ চলায় যখন খেলাধুলা ছেড়ে দিয়েছি, আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার পরে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সেই ছোটোবেলা থেকেই আমার একটি স্বপ্ন ছিল। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 90-এর গণঅভ্যুত্থানের পরে যখন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়, নির্বাচিত হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেন। ঠিক সেই বিজয়ের পরে আমার বয়স তখন 11 বছর হবে। 11 বছর তখন আমার এখনও মনে আছে যে আমি একটি ছোট্ট সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে আমি সেই বিজয়ের মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছিলাম, এবং সেই বিজয়ের মিছিলে সবাই যেভাবে রং মাখামাখি করছিল, আমার গায়েও এসে সেই রঙের ছিটে পড়েছিল। তো তখন থেকেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা আমার তৈরি হয়েছিল। দীর্ঘ এই রাজনৈতিক যে পথ চলা, সেখানে আপনারা সবাই জানেন অনেকবার মামলা হামলায় জর্জরিত হয়েছি, অনেকবার জেল খেটেছি, এবং অনেক গুলিবিদ্ধ হয়েছি। এখনও আমার শরীরে আমার স্প্রিনটা রয়েছে, যেগুলো বহন করে আমাকে চলতে হয়। এখনও মাঝে মাঝে সেখানে ব্যথা করে, পীড়া দেয়, বাট এমন কিছু জায়গায় রয়েছে যেগুলো আমরা চাইলেই আমি সেগুলোকে অপারেশন করে বের করতে পারবো না। যে আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি একজন ফুটবলার আমিনুল থেকে আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে দায়িত্ব নিয়েছি, আমি মনে করি এটি আমার কাছে একটি ইমানি দায়িত্ব, এবং সেই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি বদ্ধপরিকর। এই স্পটটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অনেক স্মৃতি এই মাঠে আছে। প্রথম দিকে যখন মোহামেডান যুব দলের হয়ে খেলেছেন বা আপনার ন্যাশনাল টিমের ক্যারিয়ার শুরু হচ্ছে, একদম শুরুটা যে স্নায়ু চাপ থাকে, আপনার প্রতিমন্ত্রী হিসেবে, ক্রীড়াঙ্গনে অভিভাবক হিসেবে আপনার সেই চাপটা একদম শুরুর দিককার এখন ফিল করছেন কিনা, একই রকম কিনা? কাজের চাপ অনেক বেশি, বাট আমি প্রতিটি কাজকে এনজয় করার চেষ্টা করি। আমি মনে করি যে আমি যখন একটি কাজকে যদি এনজয় না করি, সেই কাজের সফলতা আমি কখনোই পাবো না। বিগত সময়ে যখন আমি একজন প্লেয়ার ছিলাম, তখন আমি যেই বিষয়গুলো দেখেছি যে এই সমস্যাগুলো সমাধান করা দরকার, তো সেই জায়গাটিতে আমি আজকে বর্তমানে বসেছি। সেই সমাধানের জায়গাটি আমি চাই যে বিগত সময়ে যে সমস্যাগুলো আমি বলেছি যে এইটা সমাধান করা দরকার, সেই সমাধানগুলো যাতে আমি আমার নিজের হাত দিয়ে যাতে সেটা করতে পারি। ঠিক 96-এ আমি প্রথম ফরাজগঞ্জের হয়ে ঢাকার মাঠে ফুটবলে নামি, এবং এই সেই মাঠ যেই মাঠে আমি প্রথম, মনে আছে আমার এখন, এই গোল পোস্ট একটি অসাধারণ একটি সেভ করেছিলাম, একদম নিশ্চিত গোল ছিল, এবং এটি একটি মিরাকেল সেভ বলবো। সেই সেভের কথা বা সেই সেভের মাধ্যমে কিন্তু ওই প্রথম ম্যাচেই আমার যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, এবং আমার যারা দর্শক ছিলেন ওই দিন মাঠে, ওই দিন যারা আমার অফিসিয়াল ছিলেন, কোচ ছিলেন, আমার সতীর্থ খেলোয়াড়রা ছিলেন, সেই দিনই তারা
বুঝতে পেরেছিলেন যে না, আমিনুল বোধহয় অনেক দূর যাবে। একটি অসাধারণ বছর ছিল এবং সেই শুরুটা ভালো হওয়ার কারণেই আমি বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘ ১৭ বছর অনেক ইনজুরিকে ওভারকাম করে কিন্তু আমি খেলে গেছি। ঈদ নিয়ে কথা বলতে চাই। ক্লাবের হয়ে বা ন্যাশনাল টিমের জার্সিতে ঈদ নিয়ে আপনার কোনো মজার কোনো ঘটনা বা স্মৃতি মনে পড়ে? আমরা ঈদের দিনও আমাদের একটি ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল আমাদের এই মাঠে, এবং এই মাঠে খেলে আমরা কিন্তু ওই রাতে আবার কিন্তু সেই বিদেশ সফর করতে হয়েছে পরবর্তী ম্যাচের জন্য। সো এই সময়গুলো কিন্তু আসলে আমরা সবসময় দেখা যায় যে ঈদের আনন্দগুলো আমরা পরিবারকে নিয়ে ভাগ করে নিই, কিন্তু সেই সময় কিন্তু আমরা পরিবারকে দূরে রেখে আমরা কিন্তু দেশের জন্য, দেশের মানে সম্মান রক্ষার জন্য, দেশের জন্য সাফল্য বয়ে আনার জন্য কিন্তু আমরা আমাদের ন্যাশনাল টিমে যখন আমরা প্র্যাকটিস করেছি, আমাদের দেখা গেছে যে ঈদের দিনও আমাদের প্র্যাকটিস করতে হয়েছে, ঈদের দিন আমরা ম্যাচ খেলেছি, আবার অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য কিন্তু আমরা বিদেশে সফর করেছি। তো এই মুহূর্তগুলো আসলে এখনও ভাবলে ভালো লাগে যে আসলে আমাদের সতীর্থ খেলোয়াড় যারা ছিল, এই স্মৃতিগুলো কিন্তু আসলে অনেক বেশি আনন্দদায়ক। আপনি নিজে অনেক মানুষের আইডল, অনেক বাংলাদেশের বড় তারকা। আমি যদি জানতে চাই যে আপনার কাছে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা তারকা কে এবং দেশের বাইরের সেরা তারকা কে? সবাইকেই আমার আইডল মনে করি আমি, কারণ হচ্ছে যে সবাই আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সো আলাদা করে আসলে কাউকে দেখার কিছু নেই, বাট সবাই আমার কাছে সমান, সবাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই আমার কাছে আইডল। এবং দেশের বাইরে যদি বলি সেই ক্ষেত্রে আসলে আমি ইংলিশ প্রিমিয়ার লিগে হয়তো একটি ক্লাবের সাপোর্টার, বিশেষ করে আমি ম্যানুয়ের সাপোর্টার, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার। যদিও এখন আমার এই অনুষ্ঠান দেখে অনেকে হয়তো বা বলবে যে আসলে এখন তো ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ভালো না, বা এখন অনেকেই বিভিন্ন আমাদের বিশেষ করে তরুণ প্রজন্ম কিন্তু আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইউরোপিয়ান লিগগুলোকে অনেক বেশি ফলো করে। সো আমার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের যে ম্যানুয়ের যে একজন গোলকিপার ছিল, যার ছেলে এখন হয়তো বা ডেনমার্কের গোলকিপার, সেও ন্যাশনাল টিমে ডেনমার্কের গোলকিপার ছিল, ক্যাসপার এখন, আর তখন ছিল পিটার স্মাইকেল। তো সেই গোলকিপারের আসলে আমার কাছে সত্যি একজন আইডল ছিল, কারণ আমি যখন ফুটবল খেলি তখন কিন্তু তার খেলাগুলোকে আমার অসাধারণ মনে হয়েছে এবং তাকে ফলো করতাম আমি। আপনি যে সময়টায় তারকা ছিলেন তখন এক ধরনের ক্রেজ ছিল, এখন সোশ্যাল মিডিয়ার কারণে এখন যারা তারকা তারা সেটা অনেক বেশি উপভোগ করেন। একটু কি মনের মধ্যে আফসোস হয় যে এই সময়ে যদি আমিনুল তারকা থাকতেন আরও বেশি উপভোগ করতেন? না, সেটা না, আফসোস করি না আমি, বাট আমার কাছে ভালো লাগে, কারণ আমরা আমাদের সময় যেই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি সেটা আমার মনে হয় যে এখনকার ফুটবলাররা তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। সো আমাদের সময়ে আমরা ফুটবলাররা যখন আমরা খেলেছি তখন আমাদের একটি টিম ওয়ার্ক ছিল, এবং বর্তমানের যারা খেলছে তাদের ভিতরে একটি টিম ওয়ার্ক রয়েছে, বাট একটু পার্থক্য রয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে পরিচিতি বা তাদের যে মানে খেলাধুলার যে পারফর্মিংয়ের যে ভিডিওগুলো বা তাদের যে ফুটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি লাইক হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের ফুটবলে যে একটি নতুন ক্রেজ তৈরি হয়েছে, এটিকে আমাদের কাজে লাগানো উচিত। এবং আমাদের এখানে জামাল ভুঁইয়া থেকে শুরু করে তারিক কাজী বা আমাদের কিউবা মিসেল রয়েছে, আরও অন্যান্য যারা রয়েছে যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়, তাদেরকে আমরা কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনি যখন তারকা ছিলেন আপনি বেশ সুদর্শন, আপনি উচ্চতা অলমোস্ট 6 ফিট প্লাস মাইনাস হবেন আমি যতদূর আইডিয়া করছি। অনেক সমর্থক বা পাগলাটে ভক্ত থাকে আমরা দেখি। আপনার কোনো ভক্তের সাথে এরকম কোনো তিক্ত অভিজ্ঞতা বা বিব্রতকর অভিজ্ঞতা যদি একটু? প্লেইং লেভেল হ্যাঁ হয়েছিল, এরকম আছে। অনেকেই ধরেন মানে বিভিন্ন আমাকে হয়তো বা সরাসরি পায়নি, বা তারা বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিশেষ করে ক্রীড়া জগতের মাধ্যমে একটি চিঠি আমার কাছে এসেছিল যে আমি যদি তার এই চিঠির অ্যান্সার না করি তাহলে আমাকে সে খুন করে ফেলবে, এই ধরনের হুমকিও দেওয়া হয়েছে। এবং সেই জার্নালিস্টকেও হুমকি দেওয়া হয়েছিল যে তাই সেই চিঠিটি যদি আমার কাছে না পৌঁছায় তাহলে তাকে খুন করে ফেলবে। এই ধরনের মজার কিছু স্মৃতি রয়েছে এবং এটাকে আসলে এনজয় করেছে। আসলে মানুষের যে ভালো লাগা, এটার জন্যই তো আসলে আমি একজন ফুটবলার। মাঠে পারফর্ম করেছি, সেই মাঠের পারফরমেন্স থেকে মানুষের যে ভালো লাগার জায়গা তৈরি হয়েছে আমার জন্য, এটি অনেক বড় পাওয়া আমি মনে করি। আপনি যে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে এখন সেই সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যিনি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তিনি এবং তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাদের এই পরিবারের স্পোর্টস, ক্রিকেট বা স্পোর্টস নিয়ে তাদের আগ্রহ এবং ভালোবাসার কথা একটু আপনার মাধ্যমে জানতে চাই। আরাফাত রহমান কোকো ভাইয়ের সাথে আসলে আমার কাজ করার সুযোগ হয়নি, বাট আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে
কোকো ভাইয়ের বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু রাজনীতির সাথে কখনো নিজেকে জড়াননি। তিনি সবসময় খেলাধুলার ভিতরেই তার কিন্তু মনোযোগ ছিল এবং তিনি নিজে ক্রিকেট খেলেছেন এবং তিনি একজন নিজে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন, নিজে একটি ক্লাব চালিয়েছেন এবং পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থেকে এবং বাংলাদেশের যে ক্রিকেটের যে হোম অফ ক্রিকেট এবং সেই ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে বাংলাদেশের বর্তমানে যারা বা তার আগে যারা আমাদের ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন সেই সকল লিজেন্ডারি ক্রিকেটার কিন্তু সেই হোম অফ ক্রিকেট থেকে কিন্তু তারা সেই ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে কিন্তু তারা উঠে এসেছে। সো আমি যে বিষয়টি বলতে চাই যে জিয়া পরিবার অত্যন্ত ক্রিয়াবান্ধব একটি পরিবার এবং আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি যে তিনিও খেলাধুলাকে কিন্তু অসম্ভব ভালোবেসেছেন এবং তার সময়ে কিন্তু প্রথম বাংলাদেশে ক্রীড়াঙ্গনের জন্য যে জাতীয় পুরস্কার সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং তখনকার সময়ে সেই কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীকে তিনি নিয়ে এসেছিলেন। এমসিসি যে ক্রিকেটের যে একটি দল তারা এসেছিল, আমাদের এশিয়ান যুব যে ফুটবল হয়েছিল তারাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথম বাংলাদেশের হয়ে কিন্তু তারা বাংলাদেশে এসে তারা কিন্তু খেলেছিলেন। তো আমরা তখন থেকে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি যখন কথা বলেছি আমার এই সময়, তখন দেখেছি যে তিনিও খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। সত্যিকার অর্থে আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার যে সহধর্মিণী রয়েছেন আমাদের ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান, তারা কিন্তু অসম্ভব খেলাধুলাকে পছন্দ করে। কারণ আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য লন্ডনে গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান জাইমা রহমানের সাথে আমার কথা হয়েছিল এবং তিনি কিন্তু খেলাধুলাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন যে আমিনুল, আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে 1000 টাইম বেশি পছন্দ করে হচ্ছে আমাদের ডাক্তার জুবাইদা রহমান, তোমাদের ভাবি, এবং আমার মেয়ে জাইমা রহমান। এই বিষয়টা আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা এবং তিনি সেই সুযোগটা পেয়েছিলেন বা পরবর্তীতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি এবং বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্ত এবং যেহেতু তিনি নিজে ফুটবল খেলেছেন সেই লন্ডনে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন এবং তিনি গোলকিপার হিসেবেই খেলেছেন, আমার পজিশনেই খেলেছেন এবং পাশাপাশি আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি অত্যন্ত খেলাধুলা একজন প্রিয় মানুষ। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি সৌভাগ্যবান যে পরিবারটি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সবসময় সংগ্রাম করেছে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের কোনো বিকল্প নেই। সেই পরিবারটি ক্রিয়াবান্ধব, খেলাধুলাকে তারা পছন্দ করেন এবং সেই পরিবারের পক্ষ থেকে আমি তাদের একজন সহকর্মী হিসেবে বা একজন কর্মী হিসেবে আমি সৌভাগ্যবান যে আমি আজকে বর্তমানে স্পোর্টসে যে দায়িত্ব নিয়েছি এবং আমি তাদের সাথে পরামর্শ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন আমাদের সরকার গঠিত হয় তার ঠিক 2 দিন পরেই তিনি এককভাবে আমাকে সময় দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তিনি আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা মোতাবেকই কিন্তু আমি কাজ করছি এবং সেইটা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে যে চিন্তাভাবনাগুলো রয়েছে আমরা একটি একটি করে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আপনি দেখেছেন কয়েকদিন আগেই যে আমাদের প্রথম যে ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সেই ম্যাচে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জুবাইদা রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান তিনি মাঠে এসেছেন এবং তিনি সেদিন আমাকে বলেছিলেন যে যখনই কোনো দল আসবে সেটা আগামীতে নিউজিল্যান্ড হোক বা অন্য কোনো দেশ হোক, ইন্ডিয়া হোক, যারাই আসবে আমি সব সময় খেলার মাঠে থাকব এবং ফুটবলের কথাও তিনি বলেছেন আমাকে যখন বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে আমাকে বলবেন, আমি মাঠে গিয়ে হাজির হয়ে খেলাধুলাকে দেখব এবং তিনি যে অসম্ভব খেলাধুলাকে পছন্দ করেন তিনি কিন্তু সেই দিন সেই শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি খেলা শেষ করে তারপরে কিন্তু তিনি বাড়িতে গেছেন। সো এতেই বোঝা যায় যে জিয়া পরিবার অত্যন্ত ক্রিয়াবান্ধব এবং
ক্রীড়ামোদী একটি পরিবার। আরেকটা বিষয় একটু জানা, যেটা আপনি বলছিলেন যে প্রথম ম্যাচে তিনি মাঠে গিয়েছিলেন প্রধানমন্ত্রী কন্যা, আমরাও দেখেছি এবং বেশ উচ্ছ্বসিত ছিলেন, বাংলাদেশ জয় পেয়েছিল। যেহেতু এই পরিবারের এই বাংলাদেশের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনার মরহুম চাচা তিনি কাজ করেছিলেন, সামনে কি এই পরিবারের যে কোনো সদস্যের, যেটি বলছিলেন যে ডক্টর জুবাইদুর রহমান তিনিও স্পোর্টস খুব ভালো বোঝেন, আমরাও শুনেছি উনি অনেক খোঁজ খবর রাখেন, এবং প্রধানমন্ত্রী কন্যা তিনিও স্পোর্টস লাভার, তাদের কি বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়ে দেখার সুযোগ আছে, কাজ করার? আপনার কাছে কি মনে না, হয়? এটা আসলে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। সো তিনি যেটা ভালো মনে করবেন তিনি নিশ্চয়ই সেটা করবেন। এবং আমি চাই যে জিয়া পরিবার যেহেতু ক্রীড়ামোদী একটি পরিবার, ক্রীড়া বান্ধব একটি পরিবার, সেই পরিবার থেকে আমরা সকল দিক নির্দেশনা নিয়ে আমরা আগামীর বাংলাদেশের ক্রিকেট, ফুটবল, হকি থেকে শুরু করে সকল স্পোর্টসকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই এবং তাদের সেই দিক নির্দেশনা পরামর্শ নিয়ে আমি আমার সকল কাজগুলো করতে চাই। সো এভাবেই আমরা আসলে এগিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে। এবং যেটা আপনিও বলেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি হয়তো বাকি সদস্যরা স্পোর্টস নিয়ে যতটা আগ্রহ, তিনি হয়তো ব্যস্ততা বা দল, রাজনীতি, রাষ্ট্র সব কিছু মিলে হয়তো সেই সুযোগটা পান না। আপনি যেহেতু তার সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী, নিশ্চয়ই আপনি তার যে এখন পর্যন্ত তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, আপনারা সেগুলো বাস্তবায়নের অনেকটাই পথে, সেই কার্যক্রমগুলো বা সেই স্বপ্নগুলো দ্রুত সফল হবে সেই প্রত্যাশা আমরা করছি। এবং আজকের স্পোর্টস লাইভে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখছে, আমার সকল দেশবাসী এবং যারা খেলাধুলা প্রিয়, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ রয়েছেন, সবাইকে আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন।